আজ যে মুভিটির গল্প আপনাদের শোনাবো সেটি জাপানের একটি পরিবারের গল্প। গল্পটি জাপানের হলেও মুভিটি দেখা শেষে আপনার কাছে মনে হবে এই গল্পটি আপনার পরিবারেরও গল্প। মুভির নাম টোকিও ফ্যামিলি। কিছু গল্প থাকে যেগুলো মানুষের জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এই গল্পটি আপনার জীবনকে বদলে দেবে কিনা আমি জানি না, তবে এই গল্পটি দেখার শেষে আপনি আপনার জীবনকে নিয়ে 1 সেকেন্ডের জন্য হলেও নতুন করে ভাববেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। জাপানের টোকিওর খুব চমৎকার একটি দিন। এই ভদ্র মহিলার নাম হচ্ছে ফুমিকো। ইনি হচ্ছেন এই পরিবারের বড় বউ। তার 2 ছেলে। ফুমিকো সকাল থেকেই খুবই ব্যস্ত। সে পুরো ঘরবাড়ি গোছাচ্ছিল। তার বড় ছেলে যখন স্কুল থেকে এসে ঘরে ঢোকে, সে দেখতে পায় তার সকল জিনিসপত্র তার ছোট ভাইয়ের রুমের মধ্যে রাখা। তখন ফুমিকো তার বড় ছেলেকে বলে, আজ হিরোশিমা থেকে তোমার দাদা দাদি আসবেন। কয়েকটা দিন তুমি কষ্ট করে তোমার ছোট ভাইয়ের সাথে রুম শেয়ার করেই থাকবে। এরই মধ্যে ফুমিকোর ননদ সেকোকো সেখানে আসে। সে ফুমিকোকে জিজ্ঞেস করে সুচিকে ফোন করেছিল, ও বাবা মাকে ট্রেন স্টেশনে আনতে গিয়েছে। এই সুচি হচ্ছে সেকোকোর ছোট ভাই আর ফুমিকোর হাজবেন্ড, যার নাম কৌচি। সে হচ্ছে এদের বড় ভাই। এই 3 ভাই বোন কাজের প্রয়োজনেই টোকিও শহরে থাকে, আর তাদের বাবা মা গ্রামে। আর গ্রাম থেকে তাদের বাবা মা প্রথম তাদের সাথে দেখা করতে আসছে। ফুমিকো তার ননদ সেকোকোকে বলে, সুচি এত দায়িত্ববান কবে হলো? তখন সেকোকো বলে, আরে ও দায়িত্ববান হয়নি, আমি জোর করে ওকে পাঠিয়েছি বাবা মাকে আনতে। এরই মধ্যে সুচির ফোন আসে সেকোকোর ফোনে। সে তার বোনকে জিজ্ঞেস করছে, বাবা মা কখন আসবে? আমি চারদিকে কোথাও তো বাবা মাকে খুঁজে পাচ্ছি না। আর তখনই সেকোকোর কথায় সুচি বুঝে যায় তাড়াহুড়ো করার ফলে সে ভুল করে অন্য স্টেশনে চলে এসেছে। আর এই স্টেশন থেকে ওই স্টেশনে যেতে সুচির অনেক সময় লাগবে। তাই সেকোকো তার বাবা মাকে ফোন করে এই ঘটনা জানিয়ে দেয়। এই বয়স্ক লোকটির নাম হচ্ছে সুকুচি, তাকে আমরা বাবা বলেই ডাকবো। আর বয়স্ক মহিলাটির নাম হচ্ছে তমিকো, তাকে আমরা মা বলেই ডাকবো। মা তমিকো বাবা সুকুচিকে বিষয়টি জানায়। বাবা আর ওয়েট করতে রাজি না। সে বলে, ওদের ভরসায় বসে থেকে লাভ নেই, চলো আমরা নিজেরাই চলে যাই। এদিকে সেকোকো ফোন রেখে বলে, বাবা একটুও বদলায়নি। মূলত বাবা সুকুচি ছিল একজন স্কুল শিক্ষক। ছোটবেলা থেকে সে খুবই ডিসিপ্লিন, কারো ভরসায় বসে থেকে সে কিছুই করে না। আদর্শ বাবারা যেমন হয় আর কি। যাই হোক, সন্ধ্যার দিকে বয়স্ক লোক 2 জন অনেক খোঁজাখুঁজির পর তার বড় ছেলের বাসায় পৌঁছে যায়। পরিবারের সবাই খুব আনন্দের সাথে বাবা মাকে স্বাগতম জানায়। বৃদ্ধ লোক 2 জন তার নাতি দুটোকে অনেক বছর পর দেখলো। তারা এখন অনেক বড় হয়ে গিয়েছে। মা তমিকো গ্রাম থেকে নিজ হাতে বানানো পিঠা সবার জন্য নিয়ে এসেছে। তার বড় ছেলে কৌচিকে জিজ্ঞেস করে, তোমার ক্লিনিক কেমন চলছে? কারণ কৌচি ছিল একজন ডাক্তার। অন্যদিকে মেয়ে সেকোকোর ছিল একটি বিউটি পার্লার। আর ছোট ছেলে সুচি, সে ছিল অনেকটা ভবঘুরে টাইপের। ছোটখাটো ইভেন্ট ম্যানেজমেন্টেরই কাজ করতো সে। খাবার সময় বাবা সুকুচি তার ছোট ছেলেকে জিজ্ঞেস করে, এসব ছোটখাটো কাজ করে তুমি শহরে থাকতে পারো? ছোট ছেলে সুচি বাবার কথা এড়িয়ে যায়। সে এটা ওটা বলতে থাকে। খাবার শেষ হয়। সুচি বিদায় নিচ্ছিল পরিবারের কাছ থেকে। অন্যদিকে মেয়ে সেকোকো বিদায় নেয় এবার, কারণ তার হাজবেন্ডের বাসায় ফেরার সময় হয়ে এসেছে। বাবা সুকুচি আর মা তমিকো এতদিন পর সন্তানদের কাছে পেয়ে বড্ড খুশি ছিল। সন্তানরা যে যার মতো করে প্রতিষ্ঠিত। এত ব্যয়বহুল শহরে তারা ঘর ভাড়া নিয়েছে। মা তমিকো তার আনন্দের এই মুহূর্তগুলো তার গ্রামের প্রতিবেশীদের ফোন করেও জানায়। বাবা মায়েরা তো এমনই হয়, আমাদের সাফল্যে সব থেকে বেশি তারাই খুশি হয়। পরদিন সকাল হয়। মেয়ে সেকোকো তার বাসায় তার হাজবেন্ডের সাথে নাস্তা করছিল। তখন সেকোকোর হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে, বাবা মা কতদিন থাকবেন? সেকোকো বলে 4-5 দিন। আজ রবিবার, ভাইয়ের ছুটির দিন। আজ সে বাবা মাকে একটু শহর ঘুরিয়ে দেখাবে। রাতে বাবা মা আমার বাসায় আসবে। সেকোকোর হাজবেন্ড বলে ওঠে, আমাদের বাসায় আসবে মানে? আমাদের বাসা তো অনেক ছোট বাসা, আমরা নিজেরাই তো থাকতে পারি না ঠিক মতো, তাদের কোথায় থাকতে দিব? সেকোকো উত্তর দেয়, একদিনের তো ব্যাপার, আমি যদি না থাকতে দিই তাদের আজ, তারা গ্রামে যেয়ে বলবে যে তার মেয়ে তাকে থাকতে দেয়নি। কথা এড়ানোর জন্য আজ রাতটা তারা এখানে থাকুক। অন্যদিকে বড় ছেলে কৌচির পরিবারের সবাই রেডি। তারা আজ বাবা মাকে নিয়ে বাইরে ঘুরতে বের হবে। বাচ্চা দুটো অনেক খুশি ছিল, দাদা দাদির সাথে ঘুরতে যাবে তাই। এরই মধ্যে বড় ছেলে কৌচির ফোনে একটি কল আসে। এটা ছিল তার এক পেশেন্টের কল। তাকে এক্ষুনি দেখতে যেতে হবে। কৌচি তার ওয়াইফকে ডেকে বলে, আমি এখন বের হচ্ছি, আমার একজন নিয়মিত পেশেন্ট আমাকে কল দিয়েছিল, তাকে এখনই আমার ভিজিট করতে যেতে হবে। অন্যদিকে বৃদ্ধ মানুষ দুটি বের হবার জন্য পুরোপুরি রেডি। কৌচি তখন তার বাবা মায়ের কাছে ক্ষমা চায়, কারণ আজ তাদের নিয়ে সে বের হতে পারবে না। বাবা মা কৌচিকে বলে, এটা কোনো ব্যাপার না, তুমি তোমার কাজে যাও। বড় ছেলে কৌচি বাসা থেকে বের হয়ে যায়। আর যাবার পূর্বে তার ওয়াইফকে বলে, আমার ফিরতে অনেক লেট হবে,
কোচির ওয়াইফ তখন কোচিকে জিজ্ঞেস করে, আমি কি তাহলে বাবা মাকে নিয়ে বাইরে যাব? কোচি বলে, কোনো দরকার নেই। ছোট বাচ্চাটি তার মাকে বলতে থাকে, বাবা আজ না গেলেও পারত। বাবা সুকুচি এবার তার ছেলের বউ ফুমিকোকে জিজ্ঞেস করে, আর যদি তোমরা দেশের বাইরে থাকতে অথবা শহরের বাইরে থাকতে তাহলেও কি কোচির আজ হসপিটালে যাওয়া লাগতো? ফুমিকো তার শ্বশুর শাশুড়িকে বলে, তখন অন্য কোনো ডক্টর যেত। বৃদ্ধ মানুষ দুটির এই প্রশ্ন আর তাদের মুখের এই হাসি আমাদের বুঝিয়ে দেয় তারা মনের মধ্যে কিছু একটা চাপা দিয়ে দিল। কিন্তু বাচ্চা ছেলের মনটি তো একদম খারাপ ছিল। তাই দাদি তাকে নিয়ে পাশের একটি পার্কে আসে আর তার সাথেই সময় কাটায়। দাদি তার নাতিকে জিজ্ঞেস করে, তুমিও কি বড় হয়ে তোমার বাবার মতো একজন ডাক্তার হতে চাও? বাচ্চা ছেলে মুখের উপরে বলে দেয়, না, আমি বাবার মতো হতে চাই না, তাহলে তো আমি পাশের সময় দিতে পারবো না। নাতির কথা শুনে দাদি চুপ করে বসে থাকে। ওই দিন বিকেল থেকে ঝুম বৃষ্টি হচ্ছিল। সেকোকো তার পার্লারে কাজ করছিল আর ওই বিল্ডিং এর উপরতলার ছোট্ট একটি ঘরে সেকোকোর বাবা মা অলরেডি এসেছেন, কারণ আজ তো তারা তাদের মেয়ের বাসায় থাকবে। সেকোকোর হাজবেন্ড অফিস থেকে আসে। সে তার হাজবেন্ডকে রিকোয়েস্ট করে কাল একটু বাবা মাকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। সেকোকোর হাজবেন্ড ছিল একজন ব্যাংকার। সে উত্তর দেয়, কাল আমার লোন কালেকশন করতে হবে, আমি অনেক ব্যস্ত থাকবো। মেয়ে সেকোকো তখন বাধ্য হয়ে তার ছোট ভাইকে কল দেয় আর তাকে অনুরোধ করে বাবা মাকে একটু ঘুরিয়ে নিয়ে আসার জন্য। পরদিন সকালবেলা ছোট ছেলে সুচি বাবা মাকে নিয়ে একটি খোলা বাসে করে শহর ঘুরতে বেরিয়েছে। ঘোরাঘুরি শেষে তারা তিনজন একটি রেস্টুরেন্টে খাবারের জন্য বসে। বাবা সুকুচি তার ছোট ছেলেকে জিজ্ঞেস করে, এভাবে আর কতদিন চলবে? ভবিষ্যতের কথা তুমি কিছু চিন্তা করেছো? এই ছোটখাটো কাজ করে তো আর ভবিষ্যৎ চলবে না। বাবার কথায় ছোট ছেলে সুচি কিছুটা রেগে যায়, কারণ আপনাদের আগেই বলেছি সুচি কিছুটা বাউন্ডেলে টাইপের। ছোটবেলা থেকে সে কিছুটা স্বাধীন চেতা। সুচি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, আজ কিভাবে সে ভালো থাকবে সে শুধু সেটাই চিন্তা করে। আর অন্যদিকে বাবা সুকুচি, সে তো একজন বাবা, সে তো সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে, এটাই স্বাভাবিক। মা তমিকো চুপচাপই বসেছিল। এর মধ্যে সুচির ফোনে একটি কল আসে। সে কথা বলার জন্য উঠে যায়। তখন বাবা সুকুচি মা তমিকোকে বলে, আমার প্লেট থেকে ভালো খাবারগুলো তুমি সুচির প্লেটে দিয়ে দাও। ও শহরে কি খায় তা তো আর দেখতে পাই না আমরা, বাবারা তো এমনই হয়। ছোটবেলায় বাবাদের উপর আমাদের অনেক অভিমান থাকে, কিন্তু এই বাবারাই আমাদের ভবিষ্যতের জন্য নিজের পায়ের জুতোটা কয়েকবারই সেলাই করে পরে। রাতের বেলা মেয়ে সেকোকো আর বড় ভাই কোচি কথা বলছিল। সেকোকো তার ভাইয়াকে জিজ্ঞেস করে, কয়েকদিনই তো হয়ে গেল, বাবা মা তো এখনো যাচ্ছে না। শুনেছি বাবা নাকি তার কোন এক মৃত বন্ধুর পরিবারের সাথে দেখা করবে। সেই বিষয়েও সে কিছুই বলেনি এখনো। সে তার ভাইকে আরো বলে, সামনে নববর্ষ, পার্লারে অনেক ভিড় হবে, তাছাড়া আমাদের বাড়িতে পার্টিও আছে। আমরা একটা কাজ করতে পারি, বাবা মাকে আমরা আশপাশের কোন একটা হোটেলে রেখে আসি, সেখানে তারা কয়েকদিন থেকে তাদের কাজগুলো করে চলে যাবে। দুই ভাই বোন মিলে তাই করে। তারা বয়স্ক মানুষ দুটোকে পাশেরই একটি হোটেলে রেখে আসে। হোটেলটা ভালোই ছিল, কিন্তু এই মানুষ দুটো তো গ্রামে থেকেছে আজীবন। তারা দুজন সারাদিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে আর উঁচু উঁচু বিল্ডিং এ ঘেরা এই শহরটাকে হোটেল রুমের জানালা থেকেই দেখতে থাকে। রাতের বেলা খাবার জন্য বৃদ্ধ মানুষ দুটো ওই হোটেলের রেস্টুরেন্টে খেতে যায়। এখানে অনেক দামি দামি খাবার ছিল, কিন্তু কেন জানি তারা ওই দামি খাবারের মধ্যে পরিবারের সাথে বসে খাওয়া ডাল ভাতের স্বাদ পাচ্ছে না। খাবার শেষে তারা দুজন রুমে ফিরে আসে আর বয়স্ক মানুষ দুটো চুপচাপ টিভির সামনে বসে থাকে। তারা টিভিতে কি দেখছে তাও জানে না। তারা দুজন শুধু সময় কাটানোর চেষ্টা করছে এই আলো ঝলমলে রঙিন শহরে। এই বৃদ্ধ মানুষ দুটোর রাত যেন কাটছেই না। পরদিন সকালবেলা মা তমিকো হোটেলের এই বদ্ধ পরিবেশে থাকায় কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তাই বাবা সুকুচি তাকে নিয়ে মেয়ে সেকোকোর বাসায় চলে আসে। বাবা মাকে দেখে মেয়ে মোটেও খুশি হয়নি। সে তার বাবা মাকে বলতে থাকে, হোটেলে কত টাকা দিয়েছি তোমরা জানো? তোমরা এভাবে হঠাৎ করে কেন চলে এসেছো? আর আগামীকাল নববর্ষ, রাতে আমার বাসায় পার্টি আছে। পার্টিতে নানা ধরনের মানুষ আসবে, তারা এখানে ড্রিঙ্কস করবে, নাচ গান করবে। কিন্তু তোমরা যদি এখানে থাকো তাহলে গেস্টরা সবাই অনেক আনকমফোর্টেবল ফিল করবে। আর ভাইও তার পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছে, তাই তোমরা দুজন আজ তোমাদের মতো করে কোথাও একটু থেকে নিও। এটা বলে মেয়ে সেকোকো সেখান থেকে চলে যায়। কিন্তু এই বয়স্ক মানুষ দুটো এত বড় শহরে কোথায় যাবে? তারা তো জীবনেই প্রথমেই শহরে আসলো। বাবা সুকুচি তখন তার ওয়াইফকে হাসি মুখে সান্ত্বনা দেয়। সে বলে, তুমি অত চিন্তা করো না, আমার একটি ফ্রেন্ড আছে, ওর ছেলে শহরে অনেক বড় চাকরি করে। ও অনেকবারই আমাকে এই শহরে বেড়াতে আসতে বলেছিল। আমি আজ রাতটা ওর বাসায় থেকে নিব, আর তুমি সুচির কাছে চলে যাও। মা তমিকে বলে, হ্যাঁ, সুচি আমাকে অনেকবার অনুরোধ করেছিল, হয়তো ওর ঘরটা অনেক ছোট হবে, কিন্তু মার ছেলে কোনোভাবে রাতটা পার করে দিতে পারবো। বৃদ্ধ মানুষ দুটো আলাদা আলাদা ব্যাগে তাদের জিনিসপত্র গুছিয়ে নেয়, কারণ এই শহরে এই দুটো মানুষের একসাথে মাথা গোজার ঠাইটুকু নেই। তারা দুজন বাসা থেকে বের হয়। বাবা সুকুচি মা তমিকোকে বলতে থাকে, একটা রাত একটু কষ্ট করে থাকো, আগামীকাল সকালেই আমরা গ্রামে ফিরে যাব। এই শহর আমাদের জন্য না। মা তমিকো অনেক আক্ষেপ নিয়ে জিজ্ঞেস করে, আমরা কি আমাদের সন্তানদের ঠিকভাবে মানুষ করতে পারিনি? ছেলে মেয়েদের বিয়ে আর পড়াশোনা করাতে চেয়ে তুমি যে ঋণ করেছিলে, সেই ঋণের বোঝা তুমি এখনো টানছো। বাবা সুকুচি ধীর গলায় উত্তর দেয়, ওটা বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব।
দায়িত্ব। বৃদ্ধ মানুষ দুটো উঠে দাঁড়ায় আর তারা চলে যায় শহরের দুদিকে। বাবা সুকুচি তার সেই বন্ধুর সাথে অন্য এক বন্ধুর বাড়িতে এসেছে যে কিনা মারা গিয়েছিল। এদিকে সুচি যখন জানতে পারে যে তার মা তার কাছে আসছে, সে প্রচন্ড খুশি হয়। সে তার বড় দুই ভাই বোনের মতো হয়নি। কতদিন সে মায়ের হাতের রান্না খায় না। সুচি তার গার্লফ্রেন্ডকেও ফোন করে। সুচির গার্লফ্রেন্ডের নাম ছিল নুরুকি। সুচি তার মায়ের আসার খবর তাকে জানায়। দৃশ্য পরিবর্তন হয়। মা তোমিকো রাতের বেলা নিজ হাতে তার ছোট ছেলে সুচির জন্য রান্না করেছে। ছোট ছেলে সুচি মায়ের হাতে সেই রান্না পরম তৃপ্তি নিয়ে খাচ্ছিল। মা ভেবেছিল তার ছোট ছেলেটা বড্ড অগোছালো, তার বাসাটাও মেবি অনেক এলোমেলো থাকবে, কিন্তু তার ধারণা একদম ভুল ছিল। সুচির বাসাটা ছোট হতে পারে, কিন্তু সেই ছোট ঘরটি একদম পরিপাটি ছিল। যদিও সকল ক্রেডিট ছিল আসলে সুচির গার্লফ্রেন্ডের। সুচি মায়ের সাথে অনেক গল্প করতে থাকে, আর গল্পের এক পর্যায়ে সে তার গার্লফ্রেন্ড নুরির কথা তার মাকে বলে ফেলে। এরই মধ্যে নুরিও সেখানে চলে আসে। সুচি এবার নুরিকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। নুরির মা অনেক আগেই মারা গিয়েছে, আর নুরির বাবা গ্রামে থাকেন। সুচির লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। নুরি আর সুচির মা গল্প করতে থাকে। সুচির মা তোমিকো নুরিকে ধন্যবাদ জানায়, কারণ সে তার ছেলেটাকে গোছালো বানিয়েছে। আমরা বুঝতে পারি মায়ের তার হবু বউকে অনেক পছন্দ হয়েছে, আর নুরিরও তার হবু শাশুড়িকে অনেক ভালো লেগেছে। নুরি চলে যায়। তারপর সুচি তার মাকে বলে, আমার নুরির বিষয়টা তুমি বাবার কাছে একটু বলো প্লিজ। মা তোমিকো তার ছেলেকে বলে, এই কথাটি তুমি যদি তোমার বাবাকে সরাসরি বলো তাহলে সে বেশি খুশি হবেন, আর তুমি বলার পরে আমি তাকে ভালোভাবে বুঝিয়ে বলবো। এদিকে বাবা সুকুচি তার বন্ধুর সাথে একটি বারে এসেছে। বাবা সুকুচি ড্রিঙ্কস করতে চাচ্ছিল না, কিন্তু তার বন্ধু তাকে অনেক অনুরোধ করে। তাই শেষমেশ দুই বন্ধু মিলে অনেক ড্রিঙ্কস করে, আর অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে তাদের মনের ভিতরে সকল কথা বাইরে চলে আসে। বাবা সুকুচির ফ্রেন্ড তাকে বলতে থাকে, আমার ছেলেটা অনেক বড় চাকরি করে ঠিকই, কিন্তু আমি তাকে মানুষ করতে পারিনি। সে তার বউয়ের কথার বাইরে এক পাও ফেলে না। আমি যে তার বাবা, এই মূল্যটা তার জীবনে এখন আর নেই। এই যে তোমাকে এখন আমার বাড়িতে নিতে পারছি না, কারণ তোমাকে যদি আমি বাড়িতে নিয়ে যাই আমার ছেলের বউ অনেক রাগারাগি করবে। সে সুকুচিকে বলে, তুমি তো অনেক লাকি, তোমার ছেলেকে ডাক্তার বানিয়েছো, তারা তো আর আমার ছেলের মতো হয়নি। তখন সুকুচি অনেক আক্ষেপ নিয়ে বলে, তোমার আর আমার বিষয়টা পাহাড়ের মতো, তুমি পাহাড়ের এ পিঠ আর আমি পাহাড়ের ও পিঠ। ভেবেছিলাম ছেলেটা ডাক্তার হয়ে গ্রামে ফিরে যাবে, গ্রামের মানুষের চিকিৎসা করবে, কিন্তু সে তো ফিরে যায়নি। উল্টো তার পিছু পিছু আমার বাকি সন্তান দুটো এখানে চলে এসেছে। গ্রামে এখন আর মানুষ থাকতে চায় না, সবাই একটু ভালো থাকার সন্ধানে শহরে চলে আসে। বৃদ্ধ লোকটির বাড়ির টেবিলেই ঘুমিয়ে যায়, কারণ আজ রাতে তার যাওয়ার কোনো জায়গা নেই। পরদিন খুব সকালবেলা সে একটি ট্যাক্সিতে করে তার বড় ছেলে কৌচির বাসায় চলে আসে, কারণ তারাও আজ সকালে বাড়িতে ফিরে এসেছে। বৃদ্ধ লোকটিকে দেখেই বোঝা যাচ্ছিল সে গতকাল রাতে অনেক ড্রিঙ্কস করেছে। ছেলে কৌচি তার পাশেই বসা ছিল। এর মধ্যে মা তোমিকো তার ছোট ছেলের বাসা থেকে চলে আসে। সে তার হাজবেন্ড সুকুচিকে বলে, তুমি তোমার ছোট ছেলে সুচিকে নিয়ে চিন্তা করো না, ও জীবনের একদম ঠিক পথেই আগাচ্ছে। আমি আমার ছোট ছেলেকে নিয়ে অনেক খুশি। মা তোমিকো তার বৌমাকে অনেক ধন্যবাদ দেয়, কারণ সেও এই কয়েকটা দিন অনেক কষ্ট করেছে। আর আজ তো তারা গ্রামে চলেই যাবে। বড় বউ ফুমিকো তার শাশুড়িকে উপরে দিতে যায়, আর তখনই হঠাৎ করে মা তোমিকো অসুস্থ হয়ে পড়ে। বাবা সুকুচি দৌড়ে যেয়ে তাকে ধরে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধ ওই মহিলাটি অনেকদিন ধরেই অসুস্থ ছিল, যেটা খেয়াল করার সময় কারো হয়নি। আর লাস্ট কয়েকদিনের বিষয়গুলো সে আর নিতে পারেনি, তাই সে হার্ট অ্যাটাক করেছে। বড় ছেলে কৌচি বাইরে এসে তার বোন আর বাবাকে জানায়, মা হয়তো আর খুব বেশি সময় আমাদের মাঝে নেই, হয়তো আর কয়েকটা ঘন্টা। মেয়ে সেকোকো হাউমাউ করে কাছে, অথচ বেঁচে থাকতে তার বাসায় এই বৃদ্ধ মহিলার জায়গা হয়নি। বড় ছেলে কৌচিও তার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, আর সে ভাবছে এই মা কত কষ্ট করে আমাকে ডাক্তার বানালো, অথচ মা যে অসুস্থ ছিল সেই বিষয়টি কখনো আমার চোখে পড়েনি। ছোট ছেলে সুচিকেও ফোন করা হয় হসপিটালে আসার জন্য। সুচি একটি মাইক্রোতে করে হসপিটালে চলে আসে। হসপিটালের নিচেই তার গার্লফ্রেন্ড নুরি অপেক্ষা করছিল। নুরি উপরে যেতে সাহস পাচ্ছে না, কারণ উপরে যে সে নিজের পরিচয় কি দিবে। সুচি নুরির হাত টেনে নিয়ে উপরে চলে আসে। সে তার মায়ের কেবিনের মধ্যে ঢোকে। চারপাশে সবাই দাঁড়িয়ে ছিল, সবাই একদম চুপচাপ। সুচি তার মায়ের কাছে যায় আর ধীর গলায় জিজ্ঞেস করে, মা তুমি কেমন আছো? কিন্তু মা আজ কোনো সাড়া দিচ্ছে না। সুচি তার বড় ভাইয়ের মুখের দিকে তাকায়, আর তার বড় ভাই তাকে বুঝিয়ে দেয় মা আর পৃথিবীতে বেঁচে নেই। সুচি এবার প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। সে তার মাকে আরো জোরে জোরে ডাকতে থাকে, মা ওঠো, দেখো নুরি দাঁড়িয়ে আছে,
তোমার নাজ নুরির সাথে বাবাকে পরিচয় করিয়ে দেওয়ার কথা। তুমি এভাবে চলে যেতে পারো না। ছোট ছেলে সুচির চিৎকারে চারদিক ভারী হয়ে উঠেছে। সে বাইরে চলে আসে। নুরিও তাকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদছে। এদিকে অন্যরা হিসাব করছে মায়ের শেষকৃত্য অনুষ্ঠান কোথায় হবে, এখানে নাকি গ্রামে। বড় ভাই কৌচি বলে এখানেই হবে, গ্রামে নিতে গেলে আরো বেশি খরচ হবে। বোন সেকোকো একমত। সে বলে বাবার জন্য তো একটা কালো কোট ভাড়াও করতে হবে। মা মারা গিয়েছে কিছুক্ষণ হলো, আর এরা সবাই খরচ বাঁচানোর হিসেব করছে। বৃদ্ধ লোকটি হসপিটালের ছাদে যে অন্তিম আকাশের দিকে তাকিয়ে আছে। 50টি বছর যে মানুষটির সাথে সে কাটিয়েছে, যে মানুষটিকে নিয়ে আজ তার গ্রামে ফিরে যাবার কথা ছিল, সেই মানুষটি তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে। বৃদ্ধ লোকটি এখনো মেনে নিতে পারছে না। ছোট ছেলে সুচিও তার পাশে যেয়ে দাঁড়ায়। বাবা আর ছেলে তাকিয়ে আছে রক্তিম আকাশের দিকে। বাবা সুকুচি তার ছেলেকে বলে, চলো গ্রামে যেতে হবে। বাবা সামনের দিকে পা বাড়ায়, আর সুচি ওই আকাশের দিকে তাকিয়ে কাঁদতেই থাকে। দৃশ্য পরিবর্তন হয়। সবাই গ্রামের কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছে। নদীর ওপারেই গ্রাম। ফেরি এসে ঘাটে লাগে। সবাই ফেরি থেকে নামে। গ্রামের মানুষজন তাদের জন্য অপেক্ষা করছিল। এই মানুষগুলো শহরের মতো যান্ত্রিক না। তারা সবাই অনেক কাঁদছিল। পরদিন সে শেষকৃত্য অনুষ্ঠানটি হয়। সবাই সেখানে উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে সবাই একসাথে খেতে বসে। এই বাড়িতেই তো ছোটবেলায় এই মানুষগুলো বড় হয়েছে। সেই স্মৃতিগুলোর কথা মনে করে তারা সবাই হাসি ঠাট্টা করছিল। কিন্তু সেখানে দুজন মানুষ চুপচাপই ছিল, বাবা সুকুচি আর ছোট ছেলে সুচি। মেয়ে সেকোকো হঠাৎ করেই তার বাবাকে বলে ওঠে, বাবা, মায়ের স্বর্ণের জিনিসগুলো কোথায়? ওগুলো কিন্তু আমি এবার টোকিও যাবার সময় নিয়ে যাব। এবার আর ছোট ছেলে সুচি চুপ থাকতে পারে না। সে বলে, মা মারা গিয়েছে মাত্র 2 দিনও হয়নি, এর মধ্যেই মায়ের জিনিসগুলো ভাগ করতে শুরু করে দিয়েছিস। বোন সেকোকো চুপ থাকে না। সে বলে, ওগুলোর উপর আমার অধিকার। বাবা 2 ভাই বোনের ঝগড়া থামায়। তখন বড় ছেলে কৌচি তার বাবাকে বলে, মা তো এখন আর বেঁচে নেই। তুমি কি কিছু চিন্তা করেছো? তুমি এখানে কিভাবে থাকবে বা তোমার খাওয়া দাওয়া কিভাবে হবে? তুমি এক কাজ করো, তুমি আমার সাথে টোকিও চলো, সেখানেই থাকবে। তখন বাবা সুকুচি খুব ধীর গলায় উত্তর দেয়, না বাবা, আমি আর ওই শহরে যাব না, আর তোমাদের কাছেও আমি কখনো থাকবো না। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। এই গ্রামের মানুষজন আমার কাছে পরিবারের মতোই, তারাই আমার খেয়াল রাখবে। বাবার এই উত্তরে ওখানে থাকা সবার মুখ একদম শুকিয়ে যায়। বাইরের আবহাওয়া ধীরে ধীরে খারাপ হচ্ছে। এটা থেকে বড় ভাই কৌচি আর বোন সেকোকো তাড়াহুড়া করতে থাকে। তাদের আজই টোকিও ফিরে যেতে হবে। বৃদ্ধ বাবাকে সময় দেওয়ার মতো তাদের হাতে একটি দিনও নেই। সবাই চলে যায়, শুধুমাত্র থেকে যায় তার ছোট ছেলে সুচি আর তার গার্লফ্রেন্ড নুরি। কিন্তু আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে। সুচিকেও আজ নুরিকে নিয়ে একটার ফেরি ধরে টোকিওতে ফিরে যেতে হবে। নুরি এতদিন বাড়ির রান্নাবান্না সহ সকল কাজ করেছে। আজ সে শেষবারের মতো বাবা সুকুচির খাবার তৈরি করেছে। সে খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখে আর বাবা সুকুচির উদ্দেশ্যে বলে, আজ একটার ফেরিতে আমরা চলে যাচ্ছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। নুরি চলে যেতে চায়, তখন বাবা সুকুচি তাকে ডাক দেয়। সে নুরিকে বলে, তোমার কাছে আমি কৃতজ্ঞ। তুমি এই কয়েকটা দিন অনেক কষ্ট করেছো, আমার অনেক খেয়াল রেখেছো। তোমাকে এর প্রতিদান দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। বৃদ্ধ লোকটি একটি ব্যাগ থেকে একটি পুরনো ঘড়ি বের করে আর সে নুরিকে সেটিকে দিয়ে বলে, এটা সুচির মায়ের ঘড়ি। 30 বছর আগে তাকে আমি এটি কিনে দিয়েছিলাম। সে এটাকে খুব পছন্দ করত। এটাকে তুমি রেখে দাও। জানি এটা অনেক পুরনো, হাতে না পড়লে এটাকে কোনো ড্রয়ারে রেখে দিও স্মৃতি হিসাবে। তোমাকে কোনো স্বর্ণের জিনিস দিতে পারলাম না। তোমার কাছে মা আমার একটাই অনুরোধ, আমার ছেলেটার অনেক খেয়াল নিও, ওর হাতটা কখনো ছেড়ে দিও না। বৃদ্ধ বাবা সুকুচির এই কথায় নুরি অনেক কাঁদতে থাকে। নিজের সন্তানদের থেকেও এই অল্প কয়েকদিন এই মেয়েটা এই বৃদ্ধ লোকটির অনেক সেবা করেছে। দৃশ্য পরিবর্তন হয়। একটার ফেরিটা ততক্ষণে ছেড়ে দিয়েছে। সুচি আর নুরি টোকিওতে ফিরে যাচ্ছে। তারা ফেরির ডেকে বসে দূরে থাকা বাবার গ্রামটার দিকে তাকিয়ে আছে। আর বৃদ্ধ বাবা সুকুচি তার বড় খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আর সুচিদের ফেরিটিও একসময় দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমরা জানি না এই বৃদ্ধ লোকটির বাকি জীবনটা কিভাবে কেটেছিল, তবে এই বৃদ্ধ লোকের জীবনের গল্পটা আমাদের সমাজের খুব কমন একটি গল্প। হয়তো আপনার আমার জীবনের শেষ পরিণতিটাও এই বৃদ্ধ লোকের গল্পের মতোই হতে যাচ্ছে। আমাদের প্রত্যেকের জীবনটা যান্ত্রিক হয়ে যাচ্ছে। সফলতার পেছনে শুধু আমরা ছুটেই চলেছি, কোথায় আমাদের থামতে হবে তা আমরা নিজেরাও জানি না। আর এই মুভিতে পাওয়া আরেকটি শিক্ষা, মানুষকে বেঁচে থাকতে মূল্য দিন। মরে যাওয়ার পরে সারাদিন চোখের পানি ঝরালেও সে আর ফিরে আসবে না। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।